সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব 11 ও 12। সজল সকালে অফিস রুমে ঢুকতে যাবে তখন বারান্দার দিকে নজর পড়ে। দেখে ইসরাত হেসে হেসে হাত নাড়িয়ে নাড়িয়ে ইফরানের সাথে কথা বলছে। ইসরাতের কিছু চুল কপালে আর চোখের উপরে আছড়ে পড়ছে। কথা বলছে আর বারবার চুলগুলো সরিয়ে দিচ্ছে। ইফরান এবার ইসরাতের চুলগুলো হাত দিয়ে কানের পিছনে গুজে দিল। সজল এই দৃশ্য দেখা মাত্রই হাত দুটি মুষ্টিবদ্ধ করে ফেলে। চেহারা রক্তিম বর্ণ ধারণ করে। সজলের ইচ্ছে করছে এখনই ইফরানকে মেরে ফেলতে। নিজের রাগ কন্ট্রোল করে অফিস রুমে চলে গেল। ক্লাসে বসে ইসরাত বিস্কুট খাচ্ছে। রিদিমাকে বলল, তুই খাবি? না, আমি খাবো না, তুই খা। আমি আজকে ইংরেজি পড়াটা বাসা থেকে শিখে আসি নাই, স্যার আসার আগে শিখতে হবে। সজলের কথা শোনা মাত্র ইসরাতের কালকের ঘটনা সব মনে পড়ে গেল। বিস্কুট গলায় আটকে গেল। বিস্কুট ভেতরে আর যাচ্ছে না। ব্যাটা খুব জঘন্য একটা লোক। আর কোনো দিন ওই বাড়িতে যাব না। ইহানা, কিরে ইসরাত, খাচ্ছিস না কেন? একটু পরে ম্যাডাম চলে আসবে, তাড়াতাড়ি খা। আমি আর খাবো না বলেই বিস্কুটের ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেলল। বাংলা ম্যাডামের ক্লাস শেষ হওয়ার পরে ম্যাডাম বলল, তোমাদের জন্য একটি সুখবর আছে। তোমাদের সবাইকে শিক্ষা সফরে নেওয়া হবে। ফাইনাল পরীক্ষার আগে তোমাদের সবার মন ফ্রেশ করার জন্য স্কুলের বোর্ড কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যারা যেতে ইচ্ছুক ক্লাস ক্যাপ্টেনের কাছে নাম লিখে টাকা জমা দিয়ে দিও। বলেই ম্যাডাম চলে গেল। ইসরাত ঠোঁট দুটো উল্টো করে বলল, সুখবরের কি আছে? আমাকে তো কখনোই বাবা যেতে দিবে না। ফারিয়া পেছন থেকে ইসরাতকে জড়িয়ে ধরে, এইবার তুইও চল আমাদের সাথে। প্রতি বছর আমরা তিনজন যাই, তোকে অনেক মিস করি। এবার আঙ্কেলের সাথে কথা বলে তোকে নিয়ে যাব। ইহানা, তোর কি মাথা ঠিক আছে? ইসরাতের শরীরে সব পরিবেশ মানায় না, অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? রিদিমা বলল, তোরা দুজনে এবার একটু চুপ কর, আমাকে পড়তে দে। ইসরাত জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আল্লাহ আমাকে এত অসুস্থতা নিয়ে পৃথিবীতে কেন পাঠালো? আনন্দ করতে পারি না, কোথাও যেতে পারি না, আমার জীবনটাই বোরিং। মাঝে মাঝে আফসোস হয়। তিনজন মিলে ইসরাতকে জড়িয়ে ধরল। মন খারাপ করিস না, তুই তো আমাদের কলিজা। এবার আমরাও কেউ শিক্ষা সফরে যাব না, তোর বাড়ি গিয়ে আমরা বোন ভাত খাবো। সজল, এক একটার পিঠের চামড়া উঠিয়ে বোন ভাত রান্না করে খাওয়াবো। স্যার যে কখন ক্লাসে ঢুকছে ওরা কেউ খেয়াল করে নাই। যে যার জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে, সরি স্যার, খেয়াল করিনি। সজল, চারজন বেঞ্চের উপরে কান ধরে উঠে দাঁড়াও। ইহানা, স্যার আপনি যে কখন আসতেন আমরা খেয়াল করিনি, সরি। সজল, একদম চুপ, কোনো কথা শুনতে চাই না। চারজন বেঞ্চের উপরে দাঁড়িয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো আমার ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। ইসরাত কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা দিচ্ছে। বজ্জাত বেটা, সাদা কাওয়া বুড়া বেটা, শুধু সবার পিছনে লেগে থাকে। অনেক খারাপ বেটা, কালকে আমার সাথে যা করছে অসভ্য। আগে স্কুলটা ভালো ছিল, স্যাররা কাউকে কিছু বলতো না। এই লোকটা আসার পর পুরো স্কুলের সবাইকে অশান্তিতে ফেলে দিয়েছে। ইফরাত ক্লাসের সামনে এসে বলল, স্যার আমি আসতে পারি? সজল, জি আসুন। ইফরান, স্যার ইসরাতকে একটু আমার সাথে যেতে হবে, ওর আজকে কিছু টেস্ট করাতে হবে, কালকে ব্লাড চেঞ্জ করার ডেট, কিছু সময়ের জন্য যদি ওকে যেতে দিতেন। সজল, গেট আউট অফ মাই ক্লাস নাও, নো মোর ব্লাড টেস্ট উইল বি ডান অ্যাট স্কুল, হুইচ উইল বি ডান অ্যাট দ্য মেডিকেল সেন্টার। ইফরান, আপনি কিন্তু বেশি করছেন। সজল এবার চিল্লিয়ে উঠে বলল, আমার ক্লাস থেকে এখনই বেরিয়ে যান। ইরফান লজ্জিত হয়ে বেরিয়ে গেল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। ইরফান ছেলেটা বেশি বাড়াবাড়ি করছে, ওকে জায়গা মতো পাঠিয়ে দিতে হবে। সজল ইসরাতের দিকে রাগান্বিত হয়ে তাকালো। ইসরাত সজলের দিক থেকে চোখ নামিয়ে নিল। ইসরাতের কেমন জানি ভয় হচ্ছে, আজকে নির্ঘাত ওর সাথে কিছু একটা করবে। কোনো বিশ্বাস নেই এই ব্যাটারে। ইরফান ভাইয়ের জন্য আজকে মারবে আমাকে। গলা শুকিয়ে আসতে ইসরাতের। সজল, এই অভদ্র মেয়ে আমার অফিস রুমে আসো, সাথে কথা আছে। বলেই সজল বেরিয়ে গেল। কান ছেড়ে দিয়ে চারজন টেবিলে বসলো। ইসরাত মুখ কালো করে, আমি যাব না ওনার অফিস রুমে। রিদিমা, না গেলে স্যার আরও রাগ করবে, স্যারে কি বলে শুনে আয়। তুই তো আর কিছু করিস নাই যে তোকে মারবে। ফারিয়া, স্যারকে বিশ্বাস নাই, মারতেও পারে, যাওয়ার দরকার নাই ইসরাত। ইহানা, তোর সাথে আমরাও যাব। রিদিমা, স্যার কি বলল কানে যায় নাই? ইসরাতকে একা যাইতে বলছে, আমাদেরকে যাইতে বলে নাই। ইসরাত তুই যা, দেখ স্যার কি বলে। ইসরাতের খুব ভয় করছে, কালকে ওর সাথে যা করছে, এখন যদি ওই রকম কিছু করে। সিসি, আমি যাব না। আধা ঘন্টা পরে দপ্তরি খালা এসে বলল, ইসরাত আপামনি, আপনাকে সজল স্যার অফিস রুমে ডাকছে।
ইসরাতের এই কথা শুনে কলিজায় পানি নাই। রিদিমা, তাড়াতাড়ি যা, না হলে স্যার রেগে যাবে। ইসরাত অফিস রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে যাইতে ভয় করছে। স্যার, আমি কি আসবো? কোনো উত্তর দিল না। ইসরাত দরজা হালকা খুলে উকি দিল। সজল হাত টেনে ভেতরে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। ইসরাত ব্যথায়, উফ, আহ ব্যথা লাগছে, ছাড়ুন। সজল এমন আওয়াজ করে মাথাটা খারাপ করে দিলা। এখন যা হবে আমার দোষ নাই। ইসরাত, ছাড়ুন আমায়, ভালো হবে না কিন্তু, ছাড়ুন বলছি। সজল, আমি ধরলেই তোর সমস্যা? ইরফানের সাথে তোর ডলাডলি করতে ভালো লাগে? ইসরাত, সি, কি জঘন্য কথা বলছেন। আমি কখন তার সাথে ডলাডলি করলাম? সে আমার বড় ভাইয়ের মতন। সজল, সকালে বারান্দায় দাঁড়িয়ে ওর সাথে হেসে হেসে এত কিসের কথা বলছিলি? ইসরাত, আমার ব্লাড চেঞ্জ করার কথা জিজ্ঞেস করছিল, আর কিছু তো বলে নাই। আমি খুব ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ুন, কাঁদো কাঁদো কণ্ঠে। সজল, একটা কথা কান দিয়ে শুনে রাখ, তুই শুধু একান্ত আমার, তোকে ছোঁয়ার অধিকার শুধু আমার। তোর পাশে অন্য পুরুষের ছায়া আমি সহ্য করতে পারবো না। ইরফানের কাছে তুই টেস্ট করাবি না, মহিলা ডাক্তারের কাছে এখন থেকে তোর টেস্ট করাবি। স্কুলে অসুস্থ হয়ে পড়লে জেরিন ডাক্তারকে দেখাবি। ইরফানের সাথে তোকে যদি আর দেখছি, তোকে সেদিন মেরেই ফেলবো আমি। ইসরাত, আমি কি হই আপনার? আমাকে আগে ছাড়ুন। কালকে আপনি আমার সাথে কি করেছিলেন মনে নাই? ছি ছি, ছাড়ুন আগে। সজল নেশালো কণ্ঠে, তুমি হচ্ছে আমার তৃষ্ণা, তোমাকে দেখলেই আমার তৃষ্ণা পাই। সজলের নেশালো কণ্ঠে ইসরাতের ছোট্ট শরীরে কম্পিত হয়। ইসরাত তার কথার আন্দাজ করতে পেরে সজলের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। সজল ইসরাতকে আরও শক্ত করে চেপে ধরে বলল, আর একটু নড়াচড়া করলে যা করার কিন্তু এখানেই বসে করে ফেলবো। বিয়ের আগেই বাচ্চার মা বানিয়ে দিব। সজল ইসরাতকে নিজের সাথে একদম মিশিয়ে নিল। ইসরাত, উফ, ওমা, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। কেন আপনি আমার সাথে এমন করেন? কি এমন ক্ষতি করছি আপনার? সজল, ক্ষতি করছো তো, অনেক বড় ক্ষতি করছো। তোমাকে দেখলেই তোমাকে কাছে পাওয়ার বাসনা জেগে ওঠে। ইসরাত এবার ঠোঁট উল্টিয়ে কান্নাই করে দিল। হঠাৎ ইসরাতকে টান দিয়ে টেবিলের উপরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সজল ইসরাতের উপরে উঠে চেপে ধরে, এক হাত দিয়ে ইসরাতের দুই হাত চেপে ধরে, অন্য হাত দিয়ে ইসরাতের মাথা হালকা জাগিয়ে ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল। ইসরাতের দম বন্ধ লাগছে, কারণ সজল তাকে শক্ত করে জড়িয়ে ধরে শরীরের সাথে শরীর মিশিয়ে ফেলছে, 1 ইঞ্চিও ফাঁক নেই। ইসরাত নড়াচড়া বেশি করছে, পা দিয়ে সজলকে ধাক্কা দিচ্ছে। 10 মিনিট পর ইসরাতকে ছাড়লো। ইসরাত জোরে জোরে শ্বাস নিচ্ছে। সজল ইসরাতের দিকে তাকিয়ে আছে। এবার সজল গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট কিস করছে এবং মুহূর্তে গভীর চুম্বনে লিপ্ত হয়। ইসরাত ফুঁপিয়ে কেঁদে ওঠে, করুণ স্বরে বলল, প্লিজ ছাড়ুন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সজল ইসরাতকে ছেড়ে দিয়ে ইসরাতের হাত ধরে উঠে চেয়ারে বসিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ভালো লাগবে কিছুটা। ইসরাত কান্না করতে যাচ্ছে, আমি পানি খাবো না। সজল এক ধমক দিল, কান্না থামিয়ে আগে পানি খেয়ে নাও, তারপরে টয়লেটে গিয়ে ফ্রেশ হয়ে আসো। এই অবস্থায় বাইরে বের হওয়ার দরকার নেই। ইসরাত চুপচাপ পানি খেয়ে টয়লেটে চলে গেল। বের হয়ে দেখে সজল চেয়ারে মাথাটা হেলিয়ে কপালে হাত দিয়ে আছে। ইসরাত চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। সজল বলল, 5টা বাজে, বাড়িতে চলে এসো। তোমার বাবাকে কল দিয়ে যাতে না বলতে হয়। ইসরাত, আজকে যেতে পারবো না, ডাক্তারের কাছে যেতে হবে। সজল, স্কুল ছুটি হবে 2টা বাজে, তুমি ডাক্তারের কাছে যাবা 3টা বাজে, বাসায় যেতে যেতে 4টা বাজবে। আধা ঘন্টার ভিতরে গোসল করে খাবার খেয়ে নিবা, 5টা বাজে চলে আসবা। অজুহাত কাকে দেখাচ্ছ? আমি অজুহাত একদম পছন্দ করি না। ইসরাত, এই বজ্জাত বেটা এত কিছু জানে কিভাবে? আমার পিছনে গোয়েন্দা লাগাই রাখছে নাকি? এই বাজে লোকটা আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। সজল, এখনো যাচ্ছ না কেন? আবার চুমু দিব নাকি? ইসরাত দৌড়িয়ে বেরিয়ে গেল। সজল বাঁকা হাসি দিল। ক্লাসে গিয়ে দেখে ইহানা, ফারিয়া, রিদিমা বসে আছে। ইসরাতকে দেখে ইহানা বলল, ওই তো ইসরাত চলে আসছে। ইসরাত বেঞ্চে বসে মুখ কালো করে বলল, আমার খুব খিদা লাগছে। রিদিমা, আমি বুঝি না, ইসরাত, তুই স্যারের রুমে গেলেই 1 ঘন্টার আগে বের হোস না। 1 ঘন্টা তোর সাথে স্যারে কি বলে? ইসরাত রিদিমার কথা শুনে বেশম খেলো। ইসরাত মনে মনে বলছে, ওই বাজে লোকটা আমার সাথে যা করে ওদের কখনোই বলা যাবে না, ওরা আমাকে খারাপ মনে করবে, সারাদিন পচাবে। ফারিয়া, কিরে, উত্তর দিচ্ছিস না যে? কি বলছে স্যার? ইসরাত,
স্যার আমার পড়ালেখার বিষয়ে জিজ্ঞেস করলো, আমি শিক্ষা সফরে যাব কি না তা জানতে চাইলো। ইহানার কেমন জানি ইসরাতের কথা বিশ্বাস হচ্ছে না, কিছুটা খটকা লাগছে। এর ভেতরেই ছুটির ঘন্টা বেজে গেল, ব্যাগ নিয়ে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল।